My dear students and respected viewers, Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. This lecture is designed for the Department of Management, Program BBA Honors 4th Year, Course Code 242603. Name of the course, Financial Management in English. Lecture number 11. Title of the lecture, Working Capital Management. It is Chapter 7. I am Mohammad Shipon Mia, Associate Professor, Comilla Victoria Government College, Comilla. প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারটি তৈরি করা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল কি, ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল, determinants of working capital, policies, operating cycle, cash conversion cycle এবং working capital requirements এই বিষয়গুলো নিয়ে। তো তোমরা যদি লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এই কনসেপ্টগুলো বর্ণনা করতে পারবে এবং এই বিষয়গুলি সম্পর্কে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনও প্রত্যেকটা কনসেপ্টের সাথে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা শুরুতেই আসি, ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়? হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? Working capital is the amount of capital that a business has available to meet the day-to-day cash requirements of its operation. It is required for financing short-term or current assets such as cash, marketable securities, debtors and inventories. এলি শুরুতেই আমরা দেখি যে ওয়ার্কিং ক্যাপিটাল হলো ক্যাপিটালের সেই অংশ, টোটাল কোম্পানির যে টোটাল ক্যাপিটাল আছে এই টোটাল ক্যাপিটালের সেই অংশটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল, যেই অংশটা কোম্পানির ডে টু ডে ট্রানজ্যাকশন বা ডে টু ডে ক্যাশ রিকোয়ারমেন্টসের চাহিদা পূরণ করতে পারে, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের নামের মধ্যেই ডেফিনেশনটা বোঝা যায় যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো চলতি মূলধন। তো চলতি মূলধন হলো ব্যবসাটাকে চলমান রাখার জন্য যে মূলধনের প্রয়োজন সেটি হলো চলতি মূলধন। তো ব্যবসা চলমান রাখার জন্য কোম্পানি প্রতিদিনই তাকে ওয়েজেস, প্রপার্টি, র মেটেরিয়ালস, তারপর ইউটিলিটিস, ক্যাশ, বিভিন্ন ধরনের ক্যাশ রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয়। তো এই রিকোয়ারমেন্টসগুলো পূরণ করার জন্য কোম্পানির হাতে যে পরিমাণ নগদ অর্থ থাকা প্রয়োজন বা যে পরিমাণ কারেন্ট অ্যাসেট থাকা প্রয়োজন সেগুলি পূরণ করার জন্য যে ক্যাপিটাল তার হাতে থাকতে হয় সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। অন্যবাবু ওয়ার্কিং ক্যাপিটালকে ডিফাইন করা যায়, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোম্পানিজ কারেন্ট অ্যাসেটস and its current liabilities. It is a measure of a company's operational efficiency, a short-term financial health. অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালকে এখানে বলা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস এর পার্থক্য। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর পার্থক্যকেই ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় এবং একটি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি এবং ফাইন্যান্সিয়াল হেলথ কেমন সেটা বোঝা যায়। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, a hair salon with asset of $1,60,000 and liabilities of $65,000. এখানে এখানে $1,60,000 হলো তার কারেন্ট অ্যাসেট, যেমন ক্যাশ, ইনভেন্টরি, তারপরে কারেন্ট অ্যাসেট, প্রপার্টি, তারপরে লায়াবিলিটিস হলো ওয়েজেস, রেন্ট, ইউটিলিটিস, ট্যাক্সেস, এগুলো হলো তার কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে যে $95,000 থাকে সেটা হলো তার ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কি ডিফারেন্স, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে যে পার্থক্য সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। আবার ওয়ার্কিং ক্যাপিটালকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়, একটা হলো গ্রোস কনসেপ্ট আর একটা হলো নেট কনসেপ্ট। গ্রোস কনসেপ্টে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝায় ইট মিনস কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ গ্রোস কনসেপ্টে ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেটে যে আমাদের ক্যাপিটালের যে অংশটা বিনিয়োগ করা হয় কারেন্ট অ্যাসেটে সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট কনসেপ্টে বলা হচ্ছে ইট মিনস ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। নেট কনসেপ্টে ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে পার্থক্য। তো এখানে গ্রোস কনসেপ্টে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে বলে থাকি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, আর নেট কনসেপ্টে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা বলে থাকি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করি তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়টা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে মূল যে দুইটা
টার্ম সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটে কোম্পানি ফাইন্যান্স করতে হয়, কোম্পানিকে বিনিয়োগ করতে হয়। তো কারেন্ট অ্যাসেটগুলো কি কি? কারেন্ট অ্যাসেটগুলো, একটি কোম্পানির কারেন্ট অ্যাসেট যে কম্পোনেন্টসগুলো সমন্বয়ে গঠিত হয় সেগুলো হলো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, স্টক অফ র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, সানড্রি ডেটার্স, বিলস রিসিভেবল, মার্কেটেবল সিকিউরিটিস, অ্যাডভান্স পেমেন্টস, ক্যাশ সারপ্লাস। একটি কোম্পানির এই কম্পোনেন্টসগুলোকে বলা হয় কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসে কোম্পানিকে ফাইন্যান্স করতে হয়। আর কারেন্ট লায়াবিলিটিস, সানড্রি ক্রেডিটর্স, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ ইন পেমেন্ট অফ রেন্ট, lag in payment of overhead, lag in payment of salary, advance received from customers, short-term debt or bank overdraft. এই আইটেমগুলিকে বলা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস কেন এগুলো? কারণ হলো এগুলি কোম্পানির পাওনাদার। কোম্পানি তাদের কাছে লায়াবল, তাদেরকে পেমেন্ট করতে হবে। যেমন ক্রেডিটর্স, সাপ্লায়ার, যারা কোম্পানিকে বাকিতে র মেটেরিয়াল সাপ্লাই করে থাকে তাদেরকে তাদের র মেটেরিয়ালসের মূল্য পরিশোধ করতে হবে। তারপরে যে সকল শ্রমিকরা কাজ করেছে, বেতন দেওয়া হয় নাই, ওয়েজেস দেওয়া হয় নাই, তাদেরকে ওয়েজেস দিতে হবে। সেটা হলো তার ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। এখানে ল্যাগ ইন পেমেন্ট বা এই যে ল্যাগ ইন শব্দটা দেখছো, এই ল্যাগ ইনের মানে কি? এই ল্যাগ ইনের মানে হলো যে কোম্পানির কাছে পাওনা হয়েছে এবং কোম্পানি পাওনা পরিশোধের জন্য যে সময়টা পেয়ে থাকে সেটা হলো টাইমিং ল্যাগ। যেমন আমরা জানি 30 তারিখে মাস শেষ হয়ে যায় এবং 1 তারিখেই কোম্পানির বেতন বা ওয়েজেস পরিশোধ করার সময় হয়। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কোম্পানি 1 তারিখে ওয়েজেস বা বেতন পরিশোধ করে না। দেখা গেল কি যে সে 10 তারিখ পরিশোধ করে। তাহলে এখানে 1 থেকে 10 তারিখ পর্যন্ত সে সময় পেল। এই সময়টি হলো ল্যাগ ইন পেমেন্ট। তারপর ক্রেডিটার্স, র মেটেরিয়াল কিনেছে কিন্তু সাথে সাথেই তাকে র মেটেরিয়ালস এর প্রাইস পরিশোধ করতে হয় না। এখানে হয়তো সে 15 দিন বা 20 দিন সময় পেয়ে থাকে পরিশোধ করার জন্য। তো এই যে 15-20 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ যে সময়টা পেয়ে থাকে সেই সময়টি হলো ল্যাগ ইন পেমেন্ট। তাহলে এই ল্যাগ ইন পেমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমাইন করার জন্য, অর্থাৎ নির্ধারণ করার জন্য এই ল্যাগ ইন পেমেন্ট, এই টার্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদেরকে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, যেন তোমরা দেখলেই বুঝতে পারো কোনটা কারেন্ট অ্যাসেটস এবং কোনটা কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তো ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল, যে কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন গুরুত্বপূর্ণ? ওয়ার্কিং ক্যাপিটালকে বলা হয়ে থাকে যে ওয়ার্কিং ক্যাপিটাল হলো একটি প্রতিষ্ঠানের ব্লাড। মানুষের শরীরে যেমন ব্লাড না থাকলে মানুষের জীবনের শক্তি, মানুষের জীবন শেষ হয়ে যায়, ঠিক একইভাবে একটা কোম্পানিতে যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে তাহলে সে ব্যবসা চলমান থাকতে পারে না। অর্থাৎ ব্যবসাকে চলমান রাখার জন্যই ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। তো ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব এই স্লাইডে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমেই আসো যে এখানে বাম পাশে যে অংশটা দেখতে পাচ্ছ, যে এখানে 5টা টার্ম আছে: লিকুইডিটি, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল, শর্ট টার্ম ডেট। এখানে এই যে 5টা আইটেম আছে, এই 5টা আইটেম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করার নামই হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তাহলে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো লিকুইডিটি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট, শর্ট টার্ম ডেট ম্যানেজমেন্ট। মূলত এখানে অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস, এই দুইটা বিষয়ই এখানে আছে। এই বিষয়গুলি সুষ্ঠুভাবে যদি কোম্পানি ব্যবস্থাপনা করতে পারে, অর্থাৎ পরিচালনা করতে পারে, তাহলেই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্স গুলো পূরণ হয়ে থাকে। তাহলে এখানে যেমন ধরো আমরা যদি এখানে বলি লিকুইডিটি ম্যানেজমেন্ট, তারল্য ব্যবস্থাপনা, তাহলে তারল কি একটি প্রতিষ্ঠানের লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট। এই লিকুইডিটি, কোম্পানির হাতে যদি পর্যাপ্ত তরল সম্পদ না থাকে তাহলে কোম্পানি তার কারেন্ট যে চাহিদা আছে, বর্তমানের যে চাহিদা আছে ব্যবসা চলমান রাখার জন্য, সেগুলো কোম্পানি পূরণ করতে পারবে না। এই জন্য তার হাতে পর্যাপ্ত, বেশি থাকলেও, কারণ লিকুইডিটি বেশি থাকলেও কোম্পানির জন্য সমস্যা, আবার কম থাকলেও সমস্যা। এই জন্য তাকে লিকুইডিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ কাম্য পর্যায়ে লিকুইডিটি রাখতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রেও ঠিক তাই। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, শর্ট টার্ম ডেট, এগুলোর কম বেশি হওয়াটা কখনোই কাম্য নয়। এগুলোকে মানে যথাযথ পর্যায়ে রেখে কোম্পানির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে হয়। তো এই দৃষ্টিভঙ্গিগুলো থেকে আমরা যদি এই বিষয়গুলোর কে আমরা একসাথে দেখি, তাহলে আমরা এই ইম্পর্টেন্স গুলো আমরা তৈরি করতে পারি। মানে এই ইম্পর্টেন্স গুলো সাধারণত ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে দেখা যায়। যেমন
এনহ্যান্স গুডউইল, ওয়ার্কিং ক্যাপিটালের উপর কোম্পানির গুডউইল ডিপেন্ড করে। কিভাবে কোম্পানির গুডউইল ডিপেন্ড করে? যেমন এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টস রিসিভেবল, বা ধরো এই যে অ্যাকাউন্টস পেয়েবল, যে সকল সাপ্লায়াররা কোম্পানিকে অর্থ প্রদান করে থাকে, কোম্পানিকে র মেটেরিয়াল সাপ্লাই করে থাকে, তাদের অর্থ সময় মতো যদি পরিশোধ করতে না পারে তাহলে কোম্পানির গুডউইল থাকবে না। তাহলে কোম্পানি যদি সময় মতো অর্থ পরিশোধ করে তাহলে কোম্পানির কি হয়? গুডউইল সৃষ্টি হয়, যে এই কোম্পানি সময় মতো অর্থ পরিশোধ করে। ঠিক একইভাবে এই যে এখানে দেখো রেগুলার সাপ্লাই অফ র মেটেরিয়াল, হ্যাঁ, ক্রেডিটরদের সাথে বা সাপ্লায়ারদের সাথে যদি সে পেমেন্ট সংক্রান্ত যদি তার কোনো জটিলতা না থাকে, সে যদি সুন্দরভাবে পেমেন্টগুলি করে থাকে, তাহলে সাপ্লায়াররা তাকে কি সময় মতো র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে। তাহলে এখানে রেগুলার সাপ্লাই অফ র মেটেরিয়াল থাকে। তারপরে ইজি অবটেনিং লোন, কোম্পানির হাতে যদি পর্যাপ্ত নগদ অর্থ থাকে বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে কোম্পানি লোনের যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টগুলো সময় মতো পরিশোধ করতে পারে। আর যদি লোনের ইনস্টলমেন্ট সময় মতো পরিশোধ করে, হ্যাঁ, তাহলে লোন যারা দেয় তাদের সাথে কোম্পানির ভালো সম্পর্ক সৃষ্টি হয় এবং সহজেই সে লোন পেয়ে থাকে। তারপর স্মুথ বিজনেস অপারেশন, বিজনেস অপারেশন তো ওয়ার্কিং ক্যাপিটালের কাজই হলো একটি প্রতিষ্ঠানকে ফুল ফাংশনিং রাখা বা কোম্পানির কার্যক্রম সচল রাখা। তাহলে কোম্পানির কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে কোম্পানির অপারেশনগুলো স্মুথ হয়, কোম্পানি সুন্দরভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। এবিলিটি টু ফেস ক্রাইসিস, কোম্পানির হাতে যদি পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে কোম্পানির যে কোনো ক্রাইসিস ফেস করার এবিলিটি তার থাকে, সে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সে ফেস করতে পারে। স্ট্রেনদেন দ্য সলভেন্সি, তোমরা জানো যে সলভেন্সি বা আর্থিক সামর্থ্য একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ওয়ার্কিং ক্যাপিটাল যদি পর্যাপ্ত থাকে তাহলে কোম্পানির সলভেন্সিও শক্তিশালী হয়। যে কোনো প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আর্থিক সলভেন্সি। কোম্পানির যদি আর্থিক সলভেন্সি থাকে তাহলে সে নতুন নতুন বিজনেস প্ল্যান নিতে পারে, নতুন নতুন কার্যক্রমে সে উৎসাহ পায় এবং নতুন নতুন ভাবে সে তার ব্যবসাকে পরিচালনা করার পথ সৃষ্টি হয়। তাইলে আর্থিক সলভেন্সি সৃষ্টি করার জন্য কোম্পানির পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল হাতে থাকা প্রয়োজন। তাহলে এই যে আমরা 6টা বিষয় এখানে বিবেচনা করলাম, ইম্পর্টেন্স হিসেবে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একটি কোম্পানির জন্য ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণের ক্ষেত্রে বা ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু হবে, কতটুকু প্রয়োজন ওয়ার্কিং ক্যাপিটাল, বেশি হবে না কম হবে, সেটা নির্ণয়ের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো ভূমিকা রাখে সেগুলো আমরা এই স্লাইডে আলোচনা করব। তোমরা দেখো এখানে দুটি গ্লাস আছে, এই গ্লাসে দেখো মিল্কের পরিমাণ কম, আবার এই গ্লাসটাও বড়, মিল্কের পরিমাণ বেশি। তাহলে দেখো এখানে এই যে গ্লাসটাতে স্মল ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে আমরা যদি গ্লাসটাকে যদি একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি, তাহলে প্রতিষ্ঠানটা যদি ছোট হয় তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনও ছোট হবে, স্মল ওয়ার্কিং ক্যাপিটাল। আবার এখানে দেখো এখানে প্রতিষ্ঠানটা বড়, তাহলে এখানে তার ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনও বেশি, লার্জ ওয়ার্কিং ক্যাপিটাল। তবে একটি প্রতিষ্ঠানের যদি স্মল ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ প্রতিষ্ঠানটা ছোট হয় আর যদি ওয়ার্কিং ক্যাপিটাল বেশি রাখে তাহলে কি হবে? আবার প্রতিষ্ঠানটা বড়, ওয়ার্কিং ক্যাপিটাল যদি কম রাখে তাহলে কি হবে? তাহলে আমরা যেটা স্বাভাবিক সেন্সে আমরা যেটা বুঝতে পারি যে যদি কোম্পানি ছোট, বেশি ওয়ার্কিং ক্যাপিটাল রাখলে তার নগদ যে ফাইন্যান্সিং ক্যাপাসিটি সেটা অপব্যবহার হয়, অর্থাৎ কোম্পানি কারেন্ট অ্যাসেটে বেশি বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে তার ব্যবসায়িক যে মূল উদ্দেশ্য গ্রোথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন সেই লক্ষ্য অর্জিত হবে না। আবার যদি একটি প্রতিষ্ঠান বেশি বড় প্রতিষ্ঠান যদি তার ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে তাহলে বাজারে তার সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক দিক সৃষ্টি হবে, সে তার স্বাভাবিক কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবে না, যেটা আমরা ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটালে আমরা দেখেছি। তাইলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশিও রাখা যাবে না, আবার ওয়ার্কিং ক্যাপিটাল কমও রাখা যাবে না, ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে একটি কাম্য স্তরে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন ফ্যাক্টরগুলো বিবেচনা করা উচিত? এখানে দেখো 14টা ফ্যাক্টর এখানে আলোচনা করা হয়েছে, 14টা ফ্যাক্টর এখানে মেনশন করা হয়েছে। এই ফ্যাক্টরগুলো বিবেচনা করতে হয়, যেমন নেচার অফ বিজনেস, সাইজ অফ বিজনেস, টাইম এবং কমপ্লেক্সিটিস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং কস্ট, গ্রোথ এক্সপানশন, টার্মস of purchase and sale, condition of supply, market condition, business cycle, operating cycle, rate of turnover, cash requirements, seasonal variation and other factors. এই সবগুলো ফ্যাক্টরসকে আমরা হয়তো এখানে ডিটেইলস আলোচনা করতে পারবো না, তবে আমরা কিছু কিছু ফ্যাক্টর আমরা উদাহরণের মাধ্যমে আমরা কয়েকটা আলোচনা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন নেচার অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার
যে প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা নির্ণয় করব সেই প্রতিষ্ঠানের নেচার কেমন। আমরা যদি বলি যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তার কোন ধরনের, তার ওয়ার্কিং ক্যাপিটাল কেমন হবে। আবার যদি আমরা একটা ট্যানারি শিল্পের যদি একটা প্রতিষ্ঠানকে বিবেচনা করি, তার ওয়ার্কিং ক্যাপিটাল হবে কেমন হবে। দুইটার বিজনেস দুই ধরনের। আমরা জানি যে ট্যানারি ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে সাধারণত ঈদ মৌসুমে বা ঈদুল আজহার সময় ওরা কি করে বাজার থেকে স্কিন সংগ্রহ করে থাকে, বাজার থেকে চামড়া সংগ্রহ করে থাকে। তাহলে ওই মৌসুমে তার কাছে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ থাকা প্রয়োজন, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি থাকা প্রয়োজন। তার কিন্তু সারা বছর এটা থাকার প্রয়োজন নেই। ঠিক একইভাবে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু সারা বছরই তার প্রোডাকশন কার্যক্রম চলমান থাকে, তার ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু সারা বছরই প্রয়োজন হবে। তাহলে নেচার অফ বিজনেসের উপর ডিপেন্ড করে ওয়ার্কিং ক্যাপিটালটা কেমন হবে। সাইজ অফ বিজনেসের সাইজ, তারপরে টাইম অ্যান্ড কমপ্লেক্সিটিস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ একটি কোম্পানি র মেটেরিয়াল কালেকশন থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্টস হয়ে এটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কোম্পানির যে প্রক্রিয়াটা যায়, যে প্রসেসটা অবলম্বন করে, সেই প্রসেসটা কতটুকু জটিল এবং সেই প্রসেসটাতে কত সময় লাগে, সেটার উপরও ডিপেন্ড করে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল কেমন হবে। ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ উৎপাদনের খরচের পরিমাণ, উৎপাদন খরচ যদি বেশি হয় ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। একইভাবে উৎপাদন খরচ যদি কম হয় তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট কম লাগবে। গ্রোথ এন্ড এক্সপানশন, অর্থাৎ কোম্পানিটা কোন স্টেজে আছে। আমরা জানি কোম্পানির তিনটা স্টেজ থাকে, একটা হলো ইন্ট্রোডাক্টরি স্টেজ বা তারপর হলো গ্রোথ স্টেজ, তারপরে হলো তার ডিক্লাইনিং স্টেজ, এবং প্রতিষ্ঠানটা কোন স্টেজে আছে। যদি এটা গ্রোথ এবং এক্সপানশন স্টেজে থাকে তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে, আর যদি ডিক্লাইনিং স্টেজে থাকে তখন তার ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। টার্মস অফ পারচেস অ্যান্ড সেলস, অর্থাৎ কোম্পানি যে র মেটেরিয়াল ক্রয় করে থাকে এবং সে যে পণ্য বিক্রয় করে থাকে, পণ্য ক্রয়ের ক্ষেত্রে তার কোন ধরনের কন্ডিশন থাকে বা শর্ত থাকে, বা বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের শর্ত থাকে, সেগুলির উপর ডিপেন্ড করে তার ওয়ার্কিং ক্যাপিটাল কেমন হবে। যেমন আমরা যদি বলি ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে তোমরা দেখে থাকবো যে যদি সে 15 দিনের বাকিতে পণ্য ক্রয় করে তাহলে তার 15 দিনের মধ্যে তাকে 15 দিনের মধ্যে তাকে পরিশোধ করতে হবে। যদি সে 1 মাসের বাকিতে যদি পণ্য ক্রয় করে থাকে তাহলে এই কন্ডিশন হিসেবে তাকে আহ, আহ, মূল্য পরিশোধ করতে হবে। ঠিক একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে সে যদি 10 দিনের বাকিতে বা 20 দিনের বাকিতে যদি সে পণ্য বিক্রয় করে থাকে তাহলে সে 10 দিন পরে বা 20 দিন পরে সে তার পেমেন্ট পাবে। এইভাবে যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলির উপর ডিপেন্ড করে তার ওয়ার্কিং ক্যাপিটাল কেমন হবে। তারপর কন্ডিশন অফ সাপ্লায়াররা যে কন্ডিশন দিয়ে থাকে সেই কন্ডিশন। মার্কেটের অবস্থা কেমন। মার্কেটের অবস্থা যদি ভালো হয় তাহলে এক ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, মার্কেটের অবস্থা যদি খারাপ হয় তাহলে আরেক ধরনের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে। বিজনেস সাইকেল, কোম্পানির বিজনেস সাইকেলটা কত বড় বা অপারেটিং সাইকেলটা কত বড় কত ছোট। বিজনেস সাইকেল বলতে এখানে আমরা বুঝি যে একটা দেশের বা একটা অর্থনীতির বিভিন্ন ধরনের যে অবস্থাগুলো থাকে। যেমন বর্তমানে কোভিড সিচুয়েশনে বাংলাদেশের বিজনেস সাইকেল কি মন্দাভাব চলতেছে। তো কোম্পানির ব্যবসায়ের ক্ষেত্রে যদি মন্দাভাব চলে তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ কমে যাবে। আবার যদি ব্যবসাতে যদি বুম থাকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি খুব ভালো থাকে তাহলে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ বেশি লাগবে। ঠিক একইভাবে অপারেটিং সাইকেল, একটা কোম্পানি তার র মেটেরিয়ালস থেকে শুরু করে, তার র মেটেরিয়ালে কিনা থেকে শুরু করে ফিনিশ গুডস উৎপাদন করে কাস্টমারের কাছে মাল বিক্রি করা পর্যন্ত তার যে সাইকেলটা আছে, অর্থাৎ নগদ টাকাগুলো আবার ফেরত আসা পর্যন্ত যে সময়টা, সেটা হলো কোম্পানির অপারেটিং সাইকেল। তো এই অপারেটিং সাইকেলটা কত বড়, অপারেটিং সাইকেলটা যদি বেশি হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে, আর যদি অপারেটিং সাইকেল ছোট হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। রেট অফ টার্নওভারের উপরও ওয়ার্কিং ক্যাপিটাল পরিমাণ নির্ণয় করে। ক্যাশ রিকোয়ারমেন্টস, অনেক প্রতিষ্ঠানের আছে প্রচুর ক্যাশের প্রয়োজন হয়, আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের ক্যাশের অর্থের প্রয়োজন খুব বেশি হয় না। তাহলে এগুলির উপরে ডিপেন্ড করে। সিজনাল ভেরিয়েশন, আদার ফ্যাক্টরস, অন্যান্য বিষয়। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা সংক্ষেপে জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমরা বিষয়গুলো আলোচনা করলাম। এই ফ্যাক্টরস গুলো অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো মূল ভূমিকা পালন করে। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পলিসিস ফর ফাইন্যান্সিং কারেন্ট অ্যাসেটস। অর্থাৎ কারেন্ট অ্যাসেটসে যে কোম্পানি বিনিয়োগ করে থাকে সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তা কারেন্ট অ্যাসেটে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির কিছু পলিসি রয়েছে। এই পলিসিগুলোকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা যায় বা তিনভাবে বিভক্ত করা হয়। যেমন হেজিং অ্যাপ্রোচ, কনজারভেটিভ অ্যাপ্রোচ এবং অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো তৈরি করা হয়েছে দুটি স্ট্যান্ড পয়েন্ট থেকে, একটি হলো প্রফিটেবিলিটি স্ট্যান্ড পয়েন্ট আর একটি হলো রিস্ক স্ট্যান্ড পয়েন্ট। তোমরা দেখো প্রফিটেবিলিটি স্ট্যান্ড পয়েন্টে শর্ট টার্ম হ্যাজ lower interest cost, higher profitability, whereas long term has higher interest cost, lower profitability. তাহলে প্রফিটেবিলিটির
যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টে কি বিশ্লেষণ কি বিবেচনা করা হয় যে শর্ট টার্ম যে ফাইন্যান্স তার ইন্টারেস্ট রেট কি, ইন্টারেস্ট রেট হলো লোয়ার ইন্টারেস্ট রেট আর প্রফিটেবিলিটি থাকে হায়ার। আর লং টার্মের ক্ষেত্রে ইন্টারেস্ট কস্ট থাকে হায়ার আর প্রফিটেবিলিটি থাকে লোয়ার। তাহলে কোম্পানি যখন তার পলিসি ঠিক করবে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, তখন তাকে প্রফিটেবিলিটি বিশ্লেষণ করার জন্য তাকে এই বিষয়গুলো নজর দিতে হয়। রিস্ক স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখো, রিস্ক ইনভলভস ইন শর্ট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে বেশি রিস্ক থাকে আর লং টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কোম্পানি রিস্ক সাধারণত কম থাকে। তাইলে এই রিস্ক এবং প্রফিটেবিলিটি এই দুইটার উপর ভিত্তি করে তিনটা যে অ্যাপ্রোচ, হেজিং অ্যাপ্রোচে কোম্পানি কম রিস্ক গ্রহণ করে থাকে এবং তার প্রফিটেবিলিটিও কম থাকে। হেজিং অ্যাপ্রোচে কোম্পানি মডারেট রিস্ক, অর্থাৎ খুব বেশি রিস্কও সে গ্রহণ করে না, আবার খুব বেশি রিস্ক গ্রহণ না করার ফলে তার কি প্রফিটেবিলিটিও কম থাকে। আমরা জানি যে রিস্ক এবং প্রফিটের মধ্যে একটি পজিটিভ সম্পর্ক রয়েছে। যদি কোম্পানি বেশি রিস্ক গ্রহণ করে তাহলে তার প্রফিটেবিলিটিও বেড়ে যাবে, আর যদি কম রিস্ক গ্রহণ করে তাহলে প্রফিটেবিলিটিও কমে যায়। তাহলে হেজিং অ্যাপ্রোচে কোম্পানি বেশি রিস্ক গ্রহণ করে না, আবার কম রিস্ক গ্রহণ করে না, এখানে মোটামুটি মাঝামাঝি ধরনের রিস্ক গ্রহণ করে। কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা এখানে দেখতে পাচ্ছি, কনজারভেটিভ মানে কি, কোম্পানি বেশি ঝুঁকি নিতে চায় না, অল্প ঝুঁকি নেয়, আর এই জন্য তার প্রফিটেবিলিটিও অল্প থাকে। অ্যাগ্রেসিভ সে কি করে, আক্রমণাত্মক পলিসি গ্রহণ করে, সেখানে সে বেশি রিস্ক নেয় এবং বেশি প্রফিট অর্জন করার চেষ্টা করে। তাহলে এখানে এই তিনটা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ববর্তী স্লাইডে আমরা যে তিনটি অ্যাপ্রোচ দেখেছি, হেজিং অ্যাপ্রোচ, কনজারভেটিভ অ্যাপ্রোচ, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, এটার সাথে দেখো আরেকটি নতুন অ্যাপ্রোচ এখানে আলোচনা হচ্ছে, সেটা হলো ট্রেড অফ অ্যাপ্রোচ। তাহলে এই তিনটি অ্যাপ্রোচের বিষয়গুলো আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই অ্যাপ্রোচগুলোর ক্ষেত্রে এখানে কোম্পানির শর্ট টার্ম ফান্ডিং, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম ফান্ডিং এর বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো যে শর্ট টার্ম ফান্ডিং এর এই উৎসগুলো আর লং টার্ম ফান্ডিং এর ক্ষেত্রে এই উৎসগুলো রয়েছে। লং টার্ম ফান্ডিং এর ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল, তারপরে এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ব্যাংক লোনস, মর্টগেজ, এগুলোই রয়েছে। আর শর্ট টার্মের ক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফট, রিসিভেবল ফাইন্যান্সিং, ট্রেড ক্রেডিট, এই বিষয়গুলো রয়েছে। তো এখানে হেজিং অ্যাপ্রোচে দেখো, হেজিং অ্যাপ্রোচে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল, পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। তো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালে সে কি করে থাকে, ফাইন্যান্স ফ্রম লং টার্ম ফান্ডস, অর্থাৎ পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সটা লং টার্ম ফান্ড ব্যবহার করা হয়। আর শর্ট টার্ম বা টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে শর্ট টার্ম ফান্ড ব্যবহার করা হয়ে থাকে। আর কনজারভেটিভ অ্যাপ্রোচে দেখো, অল রিকোয়ারমেন্টস ফ্রম লং টার্ম ফান্ডস, শর্ট টার্ম ফান্ডস টু বি ইউজড ইন কেস অফ ইমার্জেন্সি। অর্থাৎ দেখো, এখানে কনজারভেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে কোম্পানি পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল এবং শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল সব ক্ষেত্রেই কোম্পানি লং টার্ম ফান্ড ব্যবহার করে থাকে, শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে সে শর্ট টার্ম ফান্ডগুলো ব্যবহার করে থাকে। তাহলে এই হলো কনজারভেটিভ অ্যাপ্রোচের মূল বৈশিষ্ট্য। ঠিক একইভাবে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে দেখো, কোম্পানি অল রিকোয়ারমেন্টস ফ্রম শর্ট টার্ম ফান্ডস, অর্থাৎ কোম্পানির যত রিকোয়ারমেন্টস আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল এবং শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল সব ক্ষেত্রেই সে শর্ট টার্ম ফান্ড ব্যবহার করে থাকে। অনলি পার্ট ইউজ অফ লং টার্ম ফান্ডস, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে শুধুমাত্র কোম্পানি লং টার্ম ফান্ড ব্যবহার করে সুনির্দিষ্ট অল্প কিছু জায়গাতে। তাহলে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে কোম্পানি শর্ট টার্ম ফান্ডের উপর বেশি গুরুত্ব আরোপ করে, আর কনজারভেটিভ অ্যাপ্রোচে কোম্পানি লং টার্ম ফান্ডের উপর বেশি গুরুত্ব আরোপ করে। আর ট্রেড অফে কি হয়, ট্রেড অফ অ্যাপ্রোচ মূলত হেজিং অ্যাপ্রোচের মতো। ট্রেড অফ অ্যাপ্রোচে কি করে, অ্যাভারেজ অফ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, অ্যাভারেজ টু বি ফান্ডেড বাই লং টার্ম ফান্ডস, ব্যালেন্স টু বি ফান্ডেড বাই শর্ট টার্ম ফান্ডস। অর্থাৎ এখানে কোম্পানি একটা ব্যালেন্স করে থাকে, শর্ট টার্ম ফান্ডও বেশি ব্যবহার করে না, আবার লং টার্ম ফান্ডও বেশি ব্যবহার করে না, দুইটার মধ্যে সে একটা মিশ্রণ তৈরি করে। তো এটাকে বলা হয় ট্রেড অফ অ্যাপ্রোচ। তো ট্রেড অফ অ্যাপ্রোচ এবং হেজিং অ্যাপ্রোচ, এই দুইটা অ্যাপ্রোচ প্রায় কাছাকাছি। তো আশা করি তোমরা ফাইন্যান্সিং মিক্সটা বুঝতে পেরেছ। তো এখন আমরা এই অ্যাপ্রোচগুলোকে আমরা চিত্র দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখো এখানে উপরের চিত্রটা দেখো, হেজিং অ্যাপ্রোচ। তো হেজিং অ্যাপ্রোচে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে ফিক্সড অ্যাসেটের মধ্যে কোম্পানি লং টার্ম ফাইন্যান্সিং ব্যবহার করে থাকে। হ্যাঁ, আবার কারেন্ট অ্যাসেট এবং পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালে কোম্পানি শর্ট টার্ম এই যে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, এই যে লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটালের এরিয়া হলো এটা। তাহলে কোম্পানি ফিক্সড অ্যাসেট প্লাস পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল
এগুলোতে কোম্পানি ব্যবহার করে থাকে তার লং টার্ম ফাইন্যান্সিং। আর শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল, সেখানে সে কোম্পানি ব্যবহার করে থাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং। একইভাবে কনজারভেটিভ অ্যাপ্রোচে দেখো, এই যে ফিক্সড অ্যাসেট এবং পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট এইসব জায়গাতে ইভেন শর্ট টার্ম ফাইন্যান্সিংয়েও কোম্পানির, এই যে দেখো এই এরিয়াটা হলো লং টার্ম ফাইন্যান্সিং, তো এই সবগুলো এরিয়াতেই সে লং টার্ম ফাইন্যান্সিংকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর শর্ট টার্ম ফাইন্যান্সিং শুধুমাত্র অল্প কিছু জায়গাতে শুধু শর্ট টার্ম ফাইন্যান্সিং ব্যবহার করে থাকে। এটি হলো কনজারভেটিভ অ্যাপ্রোচের মূল বিষয়। আর এগ্রেসিভ অ্যাপ্রোচে দেখো এখানে এই যে লং টার্ম ফাইন্যান্সিং এবং শর্ট টার্ম ফাইন্যান্সিং, এখানে শর্ট টার্ম ফাইন্যান্সিং এ সে বেশি ব্যবহার করতেছে, পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালেও সে, পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটেও সে শর্ট টার্ম ফাইন্যান্স ব্যবহার করতেছে, আবার শর্ট টার্ম ফাইন্যান্সিং ও সে শর্ট টার্ম ফাইন্যান্সিং ব্যবহার করছে। তাইলে এখানে ওয়ার্কিং সব ধরনের ওয়ার্কিং ক্যাপিটালই শর্ট টার্ম ফাইন্যান্সিং বেশি ব্যবহার করা হচ্ছে। আর লং টার্ম ফাইন্যান্সিং দেখো এখানে লং টার্ম ফাইন্যান্সিং অল্প পরিমাণে ব্যবহার করতেছে এই অ্যাপ্রোচগুলোর তুলনায়। তাইলে আমরা কি বুঝলাম এখানে, যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে কোম্পানি বেশি গুরুত্ব দিয়ে থাকে লং টার্ম শর্ট টার্ম ফাইন্যান্সিংকে, কনজারভেটিভ অ্যাপ্রোচে কোম্পানি বেশি গুরুত্ব দিয়ে থাকে শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ে, আর হেজিং অ্যাপ্রোচে কোম্পানি দুইটার মধ্যে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে। এখন আমরা দেখব অপারেটিং সাইকেল কি। তোমরা জানো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে অপারেটিং সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অপারেটিং সাইকেল বলতে আসলে কি বোঝায়? Operating cycle means the cycle of raw material to work in progress to finished goods to accounts payable and finally to cash. Operating cycle means the cycle of raw material to work in progress to finished goods to accounts payable and finally to cash. Operating cycle time is the time taken starting from raw material purchase to its conversion into cash. এই যে আমরা আসলে কি বুঝতে পারলাম, দেখো যে অপারেটিং সাইকেলটা হলো এমন একটি সাইকেল, এই যে দেখো এখানে চিত্রটা, অপারেটিং সাইকেল হলো এমন একটি সাইকেল যে সাইকেলটা শুরু হয় র মেটেরিয়ালস থেকে। দেখো র মেটেরিয়ালস টু ওয়ার্ক ইন প্রোগ্রেস টু ফিনিশ গুডস টু ডেট কালেকশন বা ক্রেডিট পেমেন্ট টু ক্যাশ। অর্থাৎ এখানে কোম্পানি র মেটেরিয়াল কালেকশন করে, র মেটেরিয়াল কালেকশন করার জন্য তার কি ক্যাশ প্রয়োজন হয়, আবার র মেটেরিয়ালস গুলো ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রোডাকশন প্রসেস, তারপরে ফিনিশ গুডস সৃষ্টি হয়, ফিনিশ গুডস তারপরে সেল করে তারপরে কাস্টমারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ক্যাশ হিসেবে আবার রিটার্ন আসে। তাহলে এই যে র মেটেরিয়ালে ক্যাশ বিনিয়োগ থেকে শুরু করে কোম্পানির হাতে পুনরায় আবার ক্যাশ আসা পর্যন্ত এই যে সময়কালটা বা এই যে চক্রাকারের এই যে আবর্তনটা, এটাই হলো অপারেটিং সাইকেল। অর্থাৎ কোম্পানির যে অপারেশনাল অ্যাক্টিভিটিস, তার যে তার যে প্রোডাকশন প্রসেস, এই প্রোডাকশন প্রসেস, সেলিং প্রসেস, এই সবগুলোর মিলিয়ে হলো তার অপারেটিং সাইকেল। আর অপারেটিং সাইকেলের মূল কম্পোনেন্টস গুলো কি কি? মূল কম্পোনেন্টস গুলো হলো র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস এবং ডেট কালেকশন। তাহলে এই সবগুলো মিলিয়ে হলো অপারেটিং সাইকেল। তাহলে এখানে একটা টোটাল টাইম ফ্রেমকে বোঝানো হয়। কোম্পানির র মেটেরিয়াল কতদিন থাকবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ম্যানুফ্যাকচারিং স্টেজে কতদিন থাকবে, ফিনিশ গুডস ইনভেন্টরি হিসেবে কতদিন থাকবে, তারপর ফিনিশ গুডস গুলো কাস্টমারদের কাছে সেল করা, সেই সেলের অর্থ বাকিতে যদি বিক্রয় করে সেগুলো রিয়েলাইজ করা বা সেগুলোকে সংগ্রহ করা পর্যন্ত কোম্পানির যে সময়, এই টোটাল পিরিয়ডটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল। Operating cycle method for estimating working capital is based on the duration of the operating cycle. Duration, এখানে মূল হলো ডিউরেশনটা কতদিনের মধ্যে কোম্পানি র মেটেরিয়ালসে টাকা খরচ করা থেকে শুরু করে পুনরায় আবার কাস্টমারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে যে টোটাল সময়কাল প্রয়োজন, এই টোটাল সময়কালটাকে মূলত অপারেটিং সাইকেল হিসেবে বিবেচনা করা হয়। দেখো এখানে লঙ্গার দ্য পিরিয়ড অফ দ্য সাইকেল, বিগার উইল বি দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। অর্থাৎ অপারেটিং সাইকেলটা যত বড় হবে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টস তত বেশি হবে। তাহলে এই অপারেটিং সাইকেলটাকে আমরা এই স্টেজগুলি বলতে পারি। প্রথম ক্যাশ দিয়ে র মেটেরিয়ালস কিনতে হয়, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপরে ফিনিশ গুডস, তারপরে ডেট কালেকশন। তাহলে এই সবগুলো এই যে ধারাবাহিকভাবে আবর্তিত হচ্ছে সেটা হলো অপারেটিং সাইকেল। এখানে এই সাইকেলটাকে টাইম ফ্রেমের মাধ্যমে অপারেটিং সাইকেলটাকে দেখানো যায়। যেমন দেখো এখানে র মেটেরিয়ালস
র মেটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড, কতদিন র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ডটা থাকবে, যেমন এ থেকে বি, আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস পিরিয়ডটা হলো বি থেকে সি, তারপরে ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড এটা হলো সি থেকে ডি, তারপরে ফিনিশ গুডস বিক্রয় করার পরে কাস্টমারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা রিয়েলাইজেশন পিরিয়ড হলো ডি থেকে ই। তাইলে এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এই সবগুলি যোগফলটাই হলো অপারেটিং সাইকেল। তাহলে আশা করি অপারেটিং সাইকেল কি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল বলতে কি বোঝায়? দুইটা টার্মই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা আমরা আলোচনা করলাম অপারেটিং সাইকেল, এখন একটা আলোচনা করছি ক্যাশ কনভার্সন সাইকেল। তো ক্যাশ কনভার্সন সাইকেল বা ট্রিপল সি কি বোঝায় দেখো। ক্যাশ কনভার্সন সাইকেল ইজ দ্য নাম্বার অফ ডেজ that a business entity takes to convert its input resource into liquidity cash flow। অর্থাৎ ক্যাশ ইনপুট থেকে কনভার্ট ইটস ইনপুট রিসোর্স টু লিকুইড ক্যাশ ফ্লো। দেখো এটাও আমাদের অপারেটিং সাইকেলের অনুরূপী, যে ইনপুট রিসোর্স থেকে লিকুইড ক্যাশ ফ্লোতে রূপান্তরের যে সময়টা, সেই সময়টি হলো ক্যাশ কনভার্সন সাইকেল। দিস মেট্রিক এইমস টু মেজার হাউ মাচ টাইম এ কোম্পানি টেকস টু সেল ইটস ইনভেন্টরিজ, collect its receivable and pay off its bill without any delay, penalty being charged। অর্থাৎ একটি প্রতিষ্ঠান, দেখো এখানে একটি প্রতিষ্ঠান ক্যাশ অর্থ দেশে র মেটেরিয়াল ক্রয় করে, তারপরে র মেটেরিয়াল বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়। এই অ্যাকাউন্টস পেয়েবলের মাধ্যমে তার কি ক্যাশ আউট সৃষ্টি হয়। এই ক্যাশ আউট সৃষ্টি হয়, তারপরে কোম্পানির ওয়ার্ক ইন প্রসেসের মাধ্যমে তার ফিনিশ গুডস তৈরি হয়, ফিনিশ গুডস সেল করে, তারপরে ফিনিশ গুডস সেল করলে তার অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হয়। এই অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টির মাধ্যমে তারপরে সে কি করে, কাস্টমারদের কাছে অর্থ সংগ্রহ করে। তাহলে এখানে দুইটা স্টেজ, একটা হলো ক্যাশ আউটের স্টেজ আর একটা হলো ক্যাশ ইনের স্টেজ। তাহলে ফিনিশ গুডস পর্যন্ত কোম্পানির ক্যাশ আউট হতে থাকে, আর ফিনিশ গুডস থেকে অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে কোম্পানির কি হয়, ক্যাশ ইন হয়। তাহলে একটা হলো ক্যাশ ইন স্টেজ আর একটা হলো ক্যাশ আউট স্টেজ। তাহলে এখানে ক্যাশ কনভার্সন সাইকেল কোনটা? এই টোটাল সাইকেলটাকে আমরা বলে থাকি অপারেটিং সাইকেল। এই টোটাল সাইকেলটা হলো অপারেটিং সাইকেল। তো দেখো এই অপারেটিং সাইকেলটাকে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল কিভাবে পার্থক্য সৃষ্টি হয় দেখো এখানে, যে এখানে এই যে ফর্মুলাটা দেখো, ক্যাশ কনভার্সন সাইকেল সমান সমান ডিআইএইচ প্লাস ডিএসও মাইনাস ডিপিও। এখানে ডিআইএইচ মানে কি? ডিআইএইচ হলো ডেজ অফ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ এখানে ইনভেন্টরি কতদিন হোল্ড করতে হয় কোম্পানিকে। তাহলে ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড কিভাবে দেখো এখানে, এই যে ক্যাশ থেকে কোম্পানি র মেটেরিয়ালস কালেকশন থেকে ফিনিশ গুডস পর্যন্ত তাকে ইনভেন্টরি, অর্থাৎ তাকে র মেটেরিয়ালস বা অর্ধ র মেটেরিয়ালস বা ওয়ার্কিং প্রসেসে বা ফিনিশ গুডস হিসেবে তাকে ইনভেন্টরি হোল্ডিং করতে হয়। তাহলে টোটাল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড কতদিন? তাহলে ডেজ অফ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। তারপরে ডিএসও, ডিএসও মানে হলো ডিএসও মানে হলো ডেজ অফ সেলস আউটস্ট্যান্ডিং, ডেজ অফ সেলস আউটস্ট্যান্ডিং, অর্থাৎ কোম্পানি যে সেল করে, এই যে ফিনিশ গুড যখন সেল করে, এই সেলটা কতদিন পর্যন্ত সেলের টাকাটা ফেরত আসতে সময় লাগে। অর্থাৎ এখানে দেখো প্রথমটা হলো ইনভেন্টরি হোল্ড করতে হয়, তারপর হোল্ডিং পিরিয়ড কতদিন, আরেকটা হলো হোল্ডিং এর পর ফিনিশ গুড যখন কোম্পানি সেল করে, সেল থেকে ক্যাশ আসা পর্যন্ত কতদিন সময় লাগে, এটা হলো ডেজ সেলস আউটস্ট্যান্ডিং পিরিয়ড। এটা কতদিন লাগে, এই দুইটা যোগফল, এই দুইটা যোগফল থেকে ডিপিও মানে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, অর্থাৎ কোম্পানি যে র মেটেরিয়াল যে সংগ্রহ করে বা ওয়েজেস সে যে সংগ্রহ, ওয়েজেস যে সে কনজিউম করে, অর্থাৎ লেবারদেরকে সে যে ব্যবহার করে, তাদের পেমেন্ট করার জন্য কোম্পানি কতদিন সময় পায়, তারপরে ক্রেডিটরদের কাছ থেকে কোম্পানি কতদিন সময় পায়, এই সময়কালটা কি করতে হবে, বিয়োগ দিতে হবে। এটা হলো ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, অর্থাৎ কোম্পানির যে লায়াবিলিটিস গুলো আছে, লায়াবিলিটিস গুলো পরিশোধের জন্য কোম্পানি কতদিন সময় পাবে ডিলে ছাড়া, ডিলে ছাড়া যে সময়টা পাবে সেই সময়টা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই টোটাল সাইকেলটা থেকে, এই টোটাল সাইকেলটা হলো অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল থেকে আমরা যদি কোম্পানির যে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং পিরিয়ডটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাই ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল কি? ক্যাশ কনভার্সন সাইকেল হলো অপারেটিং সাইকেলেরই একটা অংশ, অর্থাৎ অপারেটিং সাইকেল, টোটাল অপারেটিং সাইকেল থেকে যদি আমরা ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিংটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাই ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে এই তিনটা টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে বা কনসেপ্টটা মনে রাখতে হবে। একটা হলো ডেজ হোল্ডিং, ডেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, তারপরে
এই জায়গাটা হলো ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, আর যতদিন সময় পাওয়া যাবে সেটা হলো ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং। এই তিনটা কম্বিনেশনই হলো ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। এখানে একটা আমরা উদাহরণ দিয়েছি যে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড হলো 60 ডেজ, অর্থাৎ কোম্পানি ক্যাশ ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড অর্থাৎ ক্যাশ র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস আসতে কোম্পানির সময় লাগে 60 ডেজ। আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অর্থাৎ কোম্পানির সেলস করার পরে কোম্পানির যে আউটস্ট্যান্ডিং সেটা কালেকশন করতে তার সময় লাগে 60 দিন। আর পেয়েবলস ডেফার্ড পিরিয়ড অর্থাৎ কোম্পানি তার পাওনাদারদেরকে পরিশোধ করার জন্য সময় পায় 40 দিন। তাহলে প্রথম দুইটা যোগ 120 দিন, তারপরে যে সময়টা কোম্পানি পায় সেটা হলো বাদ দিলে আসে 80 ডেজ। তাহলে কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল হলো 80 ডেজ। এটি নির্ণয় করার জন্য কিছু সূত্র রয়েছে। যেমন তুমি দেখো, ডেজ হোল্ডিং পিরিয়ড বের করার জন্য কোম্পানির কিভাবে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, ইনভেন্টরি ইজ ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু 365। আর ডেজ সেলস আউটস্ট্যান্ডিং বের করার জন্য আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কে টোটাল রেভিনিউ দিয়ে আমরা ভাগ দিব এবং 365 দিয়ে গুণ দিব। আর পেয়েবল আউটস্ট্যান্ডিং বের করার জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবল কে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমরা ভাগ দিব এবং 365 দিয়ে গুণ দিব। তাহলে আমরা পেয়ে যাব দিনগুলো। তাহলে আশা করি এই কস্ট কনভার্সন সাইকেলের এই যে উদাহরণটা দিলাম, তারপর আমরা এই যে সাইকেলটা বর্ণনা করলাম, ফর্মুলাগুলি বললাম, এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ এটা যদি ভালোভাবে বুঝতে পারো তোমাদের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি করা সহজ এবং তোমাদেরকে মুখস্থ করতে হবে না, তোমরা বুঝে বুঝে প্রবলেমগুলি সলভ করতে পারবে। অপারেটিং সাইকেল এবং ক্যাশ কনভার্সন সাইকেলের মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করি, দেখো এই দুইটার কনসেপ্টের মধ্যে তোমাদের জটিলতা সৃষ্টি হয় অনেক সময়। আমরা দেখেছি স্টুডেন্টরা দুইটার মধ্যে জটিলতা সৃষ্টি করে ফেলে। তাহলে আমরা বিষয়টা একটু উদাহরণ দিই। যেমন ধরো এই অপারেটিং সাইকেলের মধ্যে দুইটা বিষয়, একটা ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড আর একটা অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড। এই দুইটা পিরিয়ডের যোগফল হলো অপারেটিং সাইকেল। আর অপারেটিং সাইকেলের মধ্যে দেখো ইনভেন্টরি পিরিয়ডের মধ্যে দেখো দুইটা কি ঘটনা ঘটে থাকে। ইনভেন্টরি কি করে পারচেজ করে থাকে কোম্পানি, ক্রেডিটরদের সাপ্লায়ারদের কাছ থেকে র মেটেরিয়াল পারচেজ করে থাকে এবং সাপ্লায়ারদেরকে কি করে অর্থ পরিশোধ করে থাকে। তারপর ইনভেন্টরি পিরিয়ড আবার আরেকটা হলো এগুলো ওয়ার্ক ইন প্রসেসের মাধ্যমে এটা কি হয় ফিনিশ গুডে রূপান্তরিত হয়। তো ফিনিশ গুডে রূপান্তরিত হলে ফিনিশ গুডটা কি করতে হয়, বিক্রয় করতে হয়, সোল্ড। এটা হলো সোল্ড। তাহলে ফিনিশ ইনভেন্টরি, দেখো ইনভেন্টরি র মেটেরিয়াল ইনভেন্টরি থাকতে পারে, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি থাকতে পারে, আবার ফিনিশ গুডস ইনভেন্টরি থাকতে পারে। তাহলে ইনভেন্টরি পিরিয়ড কি তিনটা স্টেজের সমন্বয়ে ইনভেন্টরি পিরিয়ড সৃষ্টি হয়। তিনটা স্টেজ মনে রেখো, তিনটা স্টেজের সমন্বয়ে ইনভেন্টরি পিরিয়ড সৃষ্টি হয়। কি কি? একটা হলো র মেটেরিয়াল ইনভেন্টরি পিরিয়ড, একটা হলো ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি পিরিয়ড, আর একটা হলো ফিনিশ গুডস ইনভেন্টরি পিরিয়ড। তাহলে এই তিনটা মিলে হয় টোটাল ইনভেন্টরি পিরিয়ড। আর এই টোটাল ইনভেন্টরি পিরিয়ডের মধ্যে দেখো আমরা ক্রেডিটরদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে র মেটেরিয়াল পারচেজ করতে হয়, র মেটেরিয়ালের মূল্য পরিশোধ করতে হয়, তারপরে ফিনিশ গুডস বিক্রয় করতে হয়। বিক্রয় করলে কি সৃষ্টি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হবে। তো অ্যাকাউন্ট রিসিভেবলের অর্থটা কোম্পানি কালেকশন করার জন্য যে সময়টা দিয়ে থাকে সেটা হলো রিসিভেবল পিরিয়ড বা অ্যাকাউন্টস রিসিভেবল পিরিয়ড। তাহলে এই যে এই দুইটা পিরিয়ডের সমন্বয়েই কোম্পানির ক্যাশ টাকা বিনিয়োগ করে আবার ক্যাশ টাকা হাতে আসে। তাইলে অ্যাকাউন্টস পেয়েবল এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড। আর সেল থেকে ক্যাশ কালেকশন পর্যন্ত এটাকে বলা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে দেখো এই যে টোটাল সাইকেলটা, অপারেটিং সাইকেলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অপারেটিং সাইকেলটা কয় ভাগে ভাগ হচ্ছে, দুই ভাগে। কি কি? একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড আর একটা হলো ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল। এই দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি অপারেটিং সাইকেল থেকে যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা যদি বিয়োগ দিই তাহলে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল পেয়ে থাকি। অথবা ক্যাশ কনভার্সন সাইকেলের সাথে যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ডটা যোগ করি তাহলে আমরা অপারেটিং সাইকেল পেয়ে থাকি। তাহলে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে অপারেটিং সাইকেল সমান সমান কি, অপারেটিং সাইকেল সমান সমান ক্যাশ কনভার্সন সাইকেল প্লাস অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড, এভাবে বলতে পারি। আবার আমরা যদি অ্যাকাউন্টস ক্যাশ কনভার্সন সাইকেল জানি এবং অ্যাকাউন্টস পেয়েবল পিরিয়ড জানি তাহলে আমরা অপারেটিং সাইকেল এই দুইটা যোগ করলেই পেয়ে যেতে পারি। তাহলে এখানে এই ফর্মুলাগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো এই ফর্মুলাগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কোনটা অপারেটিং সাইকেল এবং কোনটা ক্যাশ কনভার্সন সাইকেল, কোনটা কিভাবে বের করতে হয় এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হবে। তো এই স্লাইডে আমরা দেখব
যে ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে তোমরা ইতিমধ্যে দুইটা সাইকেল দেখেছো, একটা অপারেটিং সাইকেল আর একটা ক্যাশ কনভার্সন সাইকেল। তো এই যে ওয়ার্কিং ক্যাপিটাল টোটালটা অপারেটিং সাইকেল এবং ক্যাশ কনভার্সন সাইকেল হিসাব করার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন বা কিছু দিনের পরিমাণ জানতে হয়। যেমন ধরো এখানে অপারেটিং সাইকেলে আমরা কি দেখলাম, ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড, বুক ডেট কনভার্সন পিরিয়ড এবং পেয়েবলস ডেফার্ড পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বলতে আসলে কি বোঝায়? ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড, র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড এবং ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। তো তোমরা দেখো ইনভেন্টরি তিনটা স্টেজ থাকে, একটা র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস আর একটা থাকে ফিনিশ গুডস। তাহলে এই তিনটা স্টেজের সমন্বয় হলো ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বা ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। তাহলে এই তিনটা পিরিয়ড আমাদেরকে যোগ করতে হয়। যোগ করলে এখন এই তিনটা পিরিয়ড আমরা কিভাবে বের করব? দেখো, র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা। র মেটেরিয়াল ইনভেন্টরি ইনটু 360, কেউ 360 দিন ব্যবহার করে, আবার কেউ 365 দিনও ব্যবহার করে। তো তোমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো, 360 দিনও ব্যবহার করতে পারো, আবার 365 দিনও ব্যবহার করতে পারো। তো এখানে 360 দিন বলা হয়েছে, মানে ব্যবহার করা হয়েছে। তাহলে র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ডটা কিভাবে বের করবা? র মেটেরিয়াল ইনভেন্টরি ইনটু 360 ডিভাইডেড বাই র মেটেরিয়াল কনভার্সন। ঠিক একইভাবে ওয়ার্ক ইন প্রসেস ইন কনভার্সন পিরিয়ড বের করার জন্য আমরা এই ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিকে আমরা এটা দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব এবং কস্ট অফ প্রোডাকশন সিওপি, কস্ট অফ প্রোডাকশন দিয়ে আমরা ভাগ দিব। ঠিক একইভাবে ফিনিশ গুডস ইনভেন্টরির ক্ষেত্রে দেখো, ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ডের ক্ষেত্রে ফিনিশ গুডস ইনভেন্টরিকে আমরা 360 দিয়ে গুণ দিলে আমরা কি সারা বছরেরটা পাবো, এটাকে আমরা ভাগ দিব কস্ট অফ গুডস সোল্ড দিয়ে, কস্ট অফ গুডস সোল্ড এটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব ফিনিশ গুড কনভার্সন পিরিয়ড। আর এই তিনটা পিরিয়ড যোগ করলেই আমরা পেয়ে যাব ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড কিভাবে বের করতে হয়, তাহলে তোমরা তিনটা ইনফরমেশন বের করবে, র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ড, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড এবং ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। এই তিনটা যদি যোগ করো তাহলে তোমরা পাবা ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। আবার বুক ডেট কনভার্সন পিরিয়ড, অর্থাৎ তুমি যে রিসিভেবল, তুমি যে ডেট কনভার্সন পিরিয়ড, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ বিক্রি করার পরে অ্যাকাউন্টস রিসিভেবল কনভার্সন পিরিয়ড বা বুক ডেট কনভার্সন পিরিয়ড, এটা কিভাবে বের করব? এটা হলো ডেটর্স ইনটু 360 ডিভাইডেড বাই ক্রেডিট সেলস এট কস্ট। দেখো ডেটর্স কারা? যাদের কাছে কোম্পানি বাকিতে পণ্য বিক্রয় করেছে তারা। তাদের যে পরিমাণ, সেই পরিমাণটাকে 360 দিয়ে গুণ দিয়ে ক্রেডিট সেলস দিয়ে আমরা ভাগ দিব। তাইলে ক্রেডিট সেলসটা কি? এট কস্ট। দেখো সেলস প্রাইস না, এটা হলো ক্রেডিট সেলস এট কস্ট। তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে হলো পেয়েবল ডেফার্ড পিরিয়ড। পেয়েবল ডেফার্ড পিরিয়ড কিভাবে বের করবে? ক্রেডিটার্স অর্থাৎ কোম্পানি যাদের কাছ থেকে র মেটেরিয়ালস বা কোম্পানি যাদের কাছে দেনা আছে, যেমন যাদের কাছ থেকে বাকিতে র মেটেরিয়াল সংগ্রহ করে তারা কোম্পানির ক্রেডিটর। তাহলে সেটা বের করবা কিভাবে? ক্রেডিটরসকে 360 দিয়ে গুণ দিয়ে ক্রেডিট পারচেজ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এই ক্যালকুলেশনগুলো আমরা বুঝবো পারবো। তাহলে তোমরা এই স্লাইডের মাধ্যমে আমরা যে ক্যালকুলেশনগুলি দেখালাম, এই ক্যালকুলেশনগুলো তোমরা বাসায় ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এখন আমরা দেখব উদাহরণ দিয়ে আমরা এই কনসেপ্টগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, ফলোইং ইনফরমেশন আর অবটেইনড ফ্রম নকশি ট্রেডার্স। নকশি ট্রেডার্স থেকে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করা হয়েছে। কি ইনফরমেশন? ডেটার্স আর কালেক্টেড আফটার 45 days. Inventory's average holding period 75 days and creditors payment period is 30 days. Annual expenditure of the firm is taka 120 lakhs. Required cash conversion cycle and cash turnover ratio. Minimum amounts of cash to be maintained by the firm. এখানে আমাদের কিছু ইনফরমেশন দেয়া আছে এবং আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে বলেছে। কি কি ইনফরমেশন দেয়া আছে? যে কোম্পানি ডেটার্স আর কালেক্টেড আফটার 45 days, অর্থাৎ কোম্পানি বাকিতে বিক্রয় করার পর তার অর্থটা সংগ্রহ করতে, যাদের কাছে বাকিতে বিক্রয় করেছে অ্যাকাউন্টস রিসিভেবল, সেটা সংগ্রহ করার সময় হলো 45 days। আর কোম্পানি ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড তোমরা দেখেছো যে তিনটা পর্বে কোম্পানির ইনভেন্টরি হোল্ড করতে হয়, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুডস। তো এই ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড একত্রে দেয়া আছে 75 days। আর ক্রেডিটর্স পেমেন্ট, কোম্পানির যে ক্রেডিটররা আছে তাদের পেমেন্ট করার জন্য কোম্পানি 30 দিন সময় পেয়ে থাকে। তাহলে এই তিনটা পিরিয়ড জানা থাকলে তুমি ক্যাশ কনভার্সন সাইকেল তুমি বের করতে পারো। ক্যাশ কনভার্সন সাইকেল কি? আমরা জানি যে ক্যাশ কনভার্সন সাইকেল ইজ ইকুয়াল টু AAI
প্লাস এসিপি মাইনাস এপিপি। তো এএআই কি? এএআই হলো অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরিজ, অর্থাৎ ইনভেন্টরি কতদিন? ইনভেন্টরি আমরা দেখছি এখানে 75 ডেজ। তারপরে এসিপি, এসিপি হলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো কালেকশন পিরিয়ড কতদিন? কালেকশন পিরিয়ড হলো এখানে 45 ডেজ। তাহলে 75 ডেজ প্লাস 45 ডেজ। আর পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এটা বাদ দিতে হবে। পেমেন্ট পিরিয়ড কত? 30 দিন, এটা বাদ দিতে হবে 30 দিন। তাহলে আসলে কত? ক্যাশ কনভার্সন সাইকেল হলো 90 ডেজ, অর্থাৎ কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেলটা হলো 90 ডেজ। ঠিক একইভাবে তোমাকে যদি এখানে জিজ্ঞেস করা হতো যে কোম্পানির অপারেটিং সাইকেলটা কত দিনের, তাহলে অপারেটিং সাইকেলটা কিভাবে বের করতে? অপারেটিং সাইকেলটা বের করার জন্য আমরা এখানে শুধু প্রথম দুইটা ইনফরমেশন যোগ করতে হয়, তৃতীয়টা অর্থাৎ এখানে পেমেন্ট পিরিয়ডটা বিবেচনা করা হয় না। তাহলে পেমেন্ট পিরিয়ডটা যদি আমরা বিবেচনা না করি তাহলে কত হতো? 75 প্লাস 45 অর্থাৎ 120 ডেজ, অর্থাৎ অপারেটিং সাইকেলটা হতো 120 দিনের। আর এই অপারেটিং সাইকেলটা থেকে আমরা যদি পেমেন্ট পিরিয়ডটা এখানে বাদ দিয়ে দিলাম, আমরা বাদ দিয়ে দিলে পেয়ে যাব হলো ক্যাশ কনভার্সন সাইকেল কত দিনের? 90 ডেজ। এরপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে টার্নওভার রেশিও কি? টার্নওভার রেশিও। তাহলে টার্নওভার রেশিওটা কি? টার্নওভার রেশিওর ফর্মুলা হলো টোটাল ক্যাশ আউটলে ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। টোটাল ক্যাশ আউটলে, তাহলে টোটাল ক্যাশ আউটলে কিভাবে বের করব আর ক্যাশ টার্নওভারটা আমরা কিভাবে বের করব? টোটাল ক্যাশ আউটলে আমাদের দেয়া আছে এখানে, দেখো টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য ফার্ম ইজ 120 লাখ, এটা হলো টোটাল ক্যাশ টার্নওভার, এই টোটাল ক্যাশ আউটলে। আর টার্নওভারটা কিভাবে বের করব আমরা? টার্নওভারটা বের করার জন্য আমাদের কনভার্সন সাইকেল লাগবে। ক্যাশ কনভার্সন সাইকেলকে যদি আমরা ক্যাশ কনভার্সন সাইকেলকে যদি আমরা ক্যাশ কনভার্সন সাইকেল দিয়ে যদি আমরা টোটাল নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা ক্যাশ টার্নওভার রেশিও পেয়ে যাই। অর্থাৎ আমাদের এক বছরে কত দিন? 360 দিন। এটাকে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল দিয়ে ভাগ দিলাম 90 ডেজ। তাইলে আমাদের ক্যাশ কনভার্সন পিরিয়ড কত? 4 টাইমস। অর্থাৎ কোম্পানি বছরে 4 বার টার্নওভার রেশিও হয়, 4 টাইমস, 4 বার। তো ক্যাশ টার্নওভার রেশিওটা কিভাবে বের করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই ক্যাশ টার্নওভার রেশিও দিয়ে আমরা টোটাল ক্যাশ আউটলেকে ভাগ দিলেই আমরা পেয়ে যাব কি পেয়ে যাব আমরা? মিনিমাম অপারেটিং ক্যাশ। মিনিমাম অপারেটিং ক্যাশ অর্থাৎ কোম্পানির হাতে কমপক্ষে সর্বনিম্ন কত টাকা থাকতে হবে? তাহলে কোম্পানির হাতে সর্বনিম্ন বছরে তার প্রয়োজন হলো 1,20,000 আর তার টার্নওভার টাইম হলো 4 বার। তাহলে 4 দিয়ে যদি 120 কে আমরা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাই 30 লাখ। অর্থাৎ কোম্পানির মিনিমাম অপারেটিং ক্যাশ হলো 30 লাখ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে আমরা আরেকটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, Jabra company has an average age of inventory of 60 days, an average collection period of 30 days, average payment period is 15 days. Calculate operating cycle and cash conversion cycle. অপারেটিং সাইকেলও বের করতে হবে, ক্যাশ কনভার্সন সাইকেলও বের করতে হবে। তাহলে আমরা জানি অপারেটিং সাইকেল সমান কি? এএআই, অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি কত এখানে দেয়া আছে? এখানে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি দেয়া আছে 60 ডেজ। তারপরে এসসিপি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত দিন দেয়া আছে? এখানে 30 ডেজ। তাহলে দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব অপারেটিং সাইকেল কত? 90 ডেজ। ঠিক একইভাবে ক্যাশ কনভার্সন সাইকেল, এই দুইটার সাথে আমরা শুধু বাদ দিব এপিপি মানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে এখানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড হলো 15 দিন। তাহলে 15 দিন বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 75 ডেজ। তাহলে কিভাবে অপারেটিং সাইকেল বের করতে হয় এবং কিভাবে কনভার্সন সাইকেল বের করতে হয় তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো। এখানে আরেকটা উদাহরণ দেয়া আছে যে যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস অফ টাকা 5 মিলিয়ন। অ্যানুয়াল সেলস হলো 5 মিলিয়ন। কস্ট অফ গুডস হলো 75% অফ সেলস, অর্থাৎ যে সেলস হবে তার 75% হলো cost of goods sales and purchase that are 65% of cost of goods sales. তাহলে পারচেজ হলো 65% of cost of goods sold. cost of goods sold যেটা বেরোবে সেটার 65%. যমুনা কোম্পানি has an average age of inventory of 50 days, an average collection period of 30 days, an average payment period of 20 days. তাহলে এই যে দিনগুলি দেয়া আছে দেখো, ক্যালকুলেট অপারেশন সাইকেল ফর যমুনা। অপারেশন সাইকেলটা বের করতে হবে। তাহলে অপারেশন সাইকেল কিভাবে বের করতে তোমরা জানো যে অপারেশন সাইকেল সমান এএআই প্লাস এসসিপি। তাহলে দুটো যোগ করলে হয় 80 ডেজ। ঠিক ক্যালকুলেট ক্যাশ কনভার্সন সাইকেল, এটাও তোমরা জানো কিভাবে বের করতে হয়। তাহলে এখানে এই দুইটা যোগ করে এটা থেকে পেমেন্ট পিরিয়ডটা বাদ দিলে আমরা পেয়ে যাব ক্যাশ কনভার্সন সাইকেল। থার্ড হলো দ্য রিসোর্স হ্যাজ ইনভেস্টেড ইন ক্যাশ কনভার্সন সাইকেল অ্যাজিউমিং 360 ডেজ এ ইয়ার। আমাদেরকে থার্ড রিকোয়ারমেন্টস আমাদেরকে বলতেছে যে দ্য রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টেড ইন ক্যাশ কনভার্সন সাইকেল, অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেলে কোম্পানিকে কত টাকা বিনিয়োগ করতে হবে ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে আমরা জানি যে কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট কত। এখানে দেখো কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট যে আছে কত?
কোম্পানির টোটাল ইনভেস্টমেন্টে দেওয়া আছে 5 মিলিয়ন। 5 মিলিয়ন মানে 50 লাখ। তাহলে 5 মিলিয়ন 50 লাখ যদি হয়, তাহলে কোম্পানির রিসোর্স মানে কত, কস্ট অফ গুডস সোল্ড হলো তার 65%। তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড এইটাকে বিনিয়োগ করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত, 75%। তাহলে 50 লাখের বা 5 মিলিয়নের 75%। তাহলে 5 মিলিয়ন 75%কে আমাদের কতদিন, মানে আমাদের ফিনিশ গুডস বা আমাদের ইনভেন্টরি পিরিয়ডটা কতদিন, ইনভেন্টরি পিরিয়ডটা হলো আমাদের কতদিন, 60 দিন। এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ কনভার্সন সাইকেলের পিরিয়ডটা হলো 60 দিন। তাহলে এই 60 দিয়ে এটাকে গুণ দিতে হবে আর 360 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তাহলে এই যে রিসোর্স নিডেড, অর্থাৎ কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেলে কোম্পানিকে বিনিয়োগ করতে হবে 6,25,000 টাকা। তাহলে কিভাবে আমরা এটা বের করলাম, টোটাল ইনভেস্টমেন্ট ইজ ডিভাইডেড বাই 360 ইন্টু ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল দিয়ে আমরা টোটাল ইনভেস্টমেন্টকে আমরা গুণ দিব এবং 360 দিয়ে আমরা এটাকে ভাগ দিব। তাহলে আমরা পেয়ে যাব টোটাল রিসোর্স নিডেড। আশা করি তোমরা এই প্রবলেমগুলি বুঝতে পেরেছ। তোমরা বাসায় এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। এখন আমরা দেখব স্টেটমেন্ট অফ ডিটারমাইনিং ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে কোম্পানির যে একটা ফরম্যাট ফলো করে থাকে, এই ফরম্যাটটা সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো তোমরা এখানে যে পার্টিকুলার্স, টাকা টাকা। তাহলে প্রথম যে পার্টিকুলার্স এর যে কলামটা আছে সেখানে দেখো 1 নাম্বার কারেন্ট অ্যাসেট। তোমার যে কারেন্ট অ্যাসেট গুলো দেওয়া থাকবে সেগুলো প্রথম লিখতে হবে। তারপর কারেন্ট অ্যাসেট নির্ণয় করার পরে তুমি আসবে হলো সানড্রি, কারেন্ট অ্যাসেটের পরে আসবে কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস কোথায়, এই যে এখানে 2 নম্বর হলো কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিসটা টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এই টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে যে পার্থক্য সেটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে এটার সাথে যোগ দিতে হবে কন্টিনজেন্সিস। যদি কোনো কন্টিনজেন্সি বা ইমার্জেন্সি কোনো কেস সৃষ্টি হয়, অর্থাৎ এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হবে যেটা কোম্পানি আগে থেকে জানে না, এরকম সিচুয়েশনকে কন্টিনজেন্সি সিচুয়েশন বলে থাকে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাথে কন্টিনজেন্সি যোগ করলে আমরা পেয়ে যাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। তাহলে এটা যদি আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করি, দেখো প্রথমে আসবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের একটা লিস্ট আমরা প্রথমেই তোমাদেরকে দিয়েছি। সেখানে কি কি আছে দেখো, ইনভেন্টরি। ইনভেন্টরি কি কি থাকে, র মেটেরিয়ালস, তারপর ওয়ার্ক ইন প্রসেস, তারপর ফিনিশ গুডস। ওয়ার্ক ইন প্রসেসে আবার 3টা থাকে, মেটেরিয়াল, লেবার এবং ওভারহেড। আর ফিনিশ গুডসে এই সবগুলোই থাকে। তারপরে আসবে সানড্রি ডেটার্স, অর্থাৎ কোম্পানি যে বাকিতে বিক্রয় করেছে সেটা সানড্রি ডেটার্স। তারপরে প্রয়োজন ক্যাশ ইন হ্যান্ড, কোম্পানি যে হাতে নগদ অর্থ রাখার প্রয়োজন হয় সেটা। তারপর অ্যাডভান্স পেমেন্ট, কোম্পানি যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করে থাকে, যেমন ওয়েজেস অ্যাডভান্স পেমেন্ট করতে পারে বা সাপ্লায়ারদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারে, এই অ্যাডভান্স পেমেন্টগুলো এখানে আসবে। তাহলে এই সবগুলি যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল কারেন্ট অ্যাসেট। সাধারণত এগুলো থাকে, এই জন্য এগুলো আনা হয়েছে। আরো যদি কোনো কারেন্ট অ্যাসেট থাকে সেগুলো এখানে আসবে। আর কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে কি কি থাকে, সানড্রি ক্রেডিটার্স। সানড্রি ক্রেডিটার্স মানে হলো কোম্পানি যাদের কাছে মাল বাকিতে র মেটেরিয়াল ক্রয় করেছে তারা। তারপর লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ কোম্পানির যে ওয়েজেস পাওনা হয়েছে সেটা যেটা পরিশোধ করবে সেটা। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেডের ক্ষেত্রে যে লেগ ইন হয় সেটা। তারপরে অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার্স, কাস্টমারদের কাছে যদি কোম্পানি অ্যাডভান্স নিয়ে থাকে তাহলে সেটাও লায়াবিলিটিস। আদার কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এই সবগুলোকে লায়াবিলিটিস যোগ করলে আমরা পাবো টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তবে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লিখেছে, তুমি নেট ওয়ার্কিং ক্যাপিটালও লিখতে পারো বা ওয়ার্কিং ক্যাপিটালও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাই এটার সাথে তুমি কন্টিনজেন্সি যোগ করো যদি থাকে, কন্টিনজেন্সি যদি না থাকে তাহলে নাই, তাহলে এটাই হয়ে যাবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আশা করি তোমরা এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। তোমরা প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই প্রবলেমটা, এই স্টেটমেন্টটা ফলো করলে তোমাদের জন্য প্রবলেম সলভটা ইজি হয়ে যাবে। আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন স্টেপগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং সর্বশেষ আমরা যে উদাহরণ দিয়ে যে বিষয়টা ব্যাখ্যা করেছি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে টোটাল এই লেকচারটাতে আমরা কি কি বিষয় ব্যাখ্যা করেছি আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা কি দেখতে পাই। প্রথমত আমরা বলার চেষ্টা করেছি ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব কি, ওয়ার্কিং ক্যাপিটালের যে ডিটারমিনেন্টস গুলো আছে কোন কোন বিষয়গুলোর মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করা হয় সেটা আমরা ব্যাখ্যা করেছি। তারপর আমরা ব্যাখ্যা করেছি ওয়ার্কিং ক্যাপিটালের অপারেটিং সাইকেল কিভাবে নির্ণয় করা হয়, অপারেটিং সাইকেল কি এই বিষয়টা আমরা ব্যাখ্যা করেছি। তারপরে ক্যাশ কনভার্সন সাইকেল এটা আমরা ব্যাখ্যা করেছি। তারপরে ক্যাশ কনভার্সন সাইকেল এবং অপারেটিং সাইকেল কিভাবে
ক্যালকুলেশন করতে হয় সেটাও আমরা দেখেছি। তারপর আমরা সর্বশেষ আমরা দেখলাম কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হয়। আমরা এখানে একটা ছক দেখলাম, ছকটার ব্যবহার করে আমরা কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করছি সেটা আমরা ব্যাখ্যা করেছি। তবে এখানে তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল ব্যাখ্যা করার সময় অবশ্যই তোমরা ওয়ার্কিংস গুলো ভালোভাবে দিতে হবে। ওয়ার্কিংস গুলো না দিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, বা তোমরা যে বিষয়টা বুঝতে পেরেছো সেটাও বোঝা যাবে না। তাহলে আশা করি এই লেকচারটা তোমরা ভালো করে অনুসরণ করবে আর বাসায় প্র্যাকটিস করবে। আর আমরা দ্বিতীয় লেকচারে ওয়ার্কিং ক্যাপিটালের আরো বিভিন্ন জটিল বিষয় এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, ওয়ার্কিং ক্যাপিটালের যে জটিল জটিল দিকগুলো আছে, কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করার জন্য আরো কি কি ফর্মুলা আছে, তারপরে প্লাস ইও কিউ কি এবং বোমলের মডেল কিভাবে ব্যবহার করতে হয় ওয়ার্কিং ক্যাপিটালে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, তোমাদের ধৈর্য ধরে এই লেকচারটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।